উত্তরবঙ্গের পাদদেশে যে বিস্তীর্ণ অঞ্চল তরাই নামে পরিচিত, সেই তরাই গরুবাথান ব্লকে তুংলাবং বলে একটা ছোট্ট গ্রাম আছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে আমার দিন কয়েকের ঠিকানা ছিল সেখানকার মুনবিম ফার্মস্টেতে। আমি ছিলাম পাহাড়ি প্রকৃতির মাঝে, পাহাড়ি ধাঁচের এই ঘরে। ঘরের সামনের এই বারান্দা থেকে দূরের পাহাড় আর চারপাশের অপরাণ সবুজকে পাওয়া যেত। শীত সফরে আমার দিন কয়েকের ঠিকানা ছিল এই ঘরে। বাঁশ কাঠের ওপর মাটির প্রলেপ দেওয়া একেবারে সাবেকি ধাঁচের একটা পাহাড়ি ঘর। পাশাপাশি দুটো বড় বেডে 4 জনের ক্যাপাসিটির এই ঘরে আলো, বাতাস আর বাইরের সবুজের কোনো অভাব নেই। ঘর সংলগ্ন বাথরুমের অবস্থানটাও বেশ অভিনব। এই দরজা খুলি ভেতরে ওয়াশরুম আছে, বেশ প্রশস্ত, পরিচ্ছন্ন, তবে গিজার নেই। জল গরম করার জন্য ইমালসন আছে। এই ঘরের দেয়াল জোড়া দুপাশের বড় বড় কাচের জানলার পর্দা আর পাল্লা খুলে বাইরের সবুজের সাথে সহাবস্থান ছিল আমার 3টে দিন। গাছপালার ফাঁকে উঁকি দিত গরুবাথান, পাপড়খিতি, ঝান্ডির পাহাড়। এখানে আসতেই এই ফার্মস্টে নিজস্ব চা বাগানের তৈরি চা প্রিমিত এসে পরিবেশন করে গেল। প্রিমিত হলো এই ফার্মস্টের অনার ফারদেন লেপচার বোন। চা খেয়ে বারান্দায় দাঁড়াতেই একটা পাহাড়ি সুর ভেসে এলো। মাঝে মাঝে ঘর থেকে কখনো পাহাড়ি সঙ্গীত, কখনো বাঁশির সুর শুনতে পেতাম। পরে শুনেছিলাম এই সুর এই পরিবারেরই এক সদস্যের। আমাদের ঘরটা ছিল এনাদের মূল বসতবাড়ি থেকে কিছুটা দূরে। মাঝখানে একটা খোলা জায়গা আছে। সেটা পেরিয়ে খাবার ঘরের দিকে আসতে দেখলাম একজন এই কাঠের ঘরের দেয়ালে মাটির প্রলেপ দিচ্ছেন। কাঠ, পাথর আর মাটির এই বাড়িটা হলো 100 বছরেরও বেশি পুরনো, যেটা এই পরিবারের মূল বসতবাড়ি। একটা পারিবারিক ঐতিহ্যের পরম্পরাকে এই লেপচা পরিবারটি একই রকমভাবে ধরে রেখেছেন। নিচে ওনাদের বসার ঘরে আছে লেপচা ভাষায় বইপত্রের বেশ কিছু সংগ্রহ। এই ফার্মস্টের অনার ফারদেন লেপচা লেপচা কমিউনিটির এক একটা ছোট ছোট জিনিসের সাথে পরিচয় করালেন। এই বাড়িতে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক, গবেষক, ছাত্রছাত্রীরা আসেন। এমনই একজন অতিথি এসে ওনাদের বসার ঘরের দেয়ালে লেপচাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের ছবি এঁকে রেখে দিয়ে গেছেন। আরেকদিকে দেয়ালে ওনাদের ফার্মস্টে আর এগ্রিকালচারের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন জায়গা থেকে নানা রকম স্বীকৃতিপত্র রাখা আছে। উঠোনের একদিকে অ্যাটাচড ওয়াশরুম সহ পাশাপাশি দুটো ঘরের একটা ছোট্ট বাড়ি আছে। আমাদের ঘর আর এই ঘর দুটি মিলিয়ে এই ফার্মস্টেতে মোট 10 জন পর্যন্ত থাকতে পারে। এখানে থাকা ও খাওয়ার বিভিন্ন ক্যাটাগরির আলাদা আলাদা চার্জ আছে। স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। ফারদেন ভাইয়ের বাবা বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত আর মা হিন্দু সম্প্রদায়ের। এই ব্যাপারে সমান স্বীকৃতি আর সম্মান জানিয়ে দুই ধর্মের উপাসনাস্থল একই জায়গায় রাখা আছে। এই মাটির প্রলেপ দেওয়া কাঠের ঘরটাই হলো ওনাদের কিচেন কাম ডাইনিং রুম। রান্নাঘরে এসে দেখলাম প্রিমিত মধ্যাহ্নভোজনের আয়োজনে ব্যস্ত। এখানে পাশাপাশি 3টি পদ্ধতিতে রান্নার ব্যবস্থা আছে। একটি মাটির চুলোয়, একটি এলপিজি গ্যাস সিলিন্ডারে, আর একটি গোবর গ্যাস বা বায়োগ্যাস দ্বারা চালিত এই উনুনে। ফারদেন ভাই লাঞ্চের মেনুতে আমাদের জন্য এক্সপোজ করে দিলেন এই বায়োগ্যাস চালিত উনুনে। প্রকৃত অর্থে এই ফার্মস্টে সবটাই ইকো ফ্রেন্ডলি, এটাও তার একটা ছোট্ট নমুনা। বাইরের এই ড্রামে 25 থেকে 30 লিটার গোবর মিশ্রিত জল থেকেই এই বায়োগ্যাস তৈরি হয়, আর সেটা আসে পাইপের মাধ্যমে। রান্নাঘরের জানলা থেকে এই খোলা জায়গা পেরিয়ে ওপারে আমাদের ঘরটা দেখছিলাম। কিচেনের একপাশে দেখলাম কমলা লেবুর খোসা, লেবুর রস আর গুড় দিয়ে তৈরি প্রিমিতের তৈরি করা এই হোমমেড ক্লিনারগুলো।
এবারই রান্নাঘরে ঢোকার আগে পরে একটা বড় খাওয়ার ঘর। একদিক দিয়ে কাঠের সিঁড়ি উঠে গেছে ওপরের কুলুঙ্গিতে। সেখানে সারা বছরের জন্য নানা রকম খাদ্যশস্য মজুত করে রাখা থাকে। এবারই সবকিছুতেই পারিবারিক আর পাহাড়ি পরম্পরা মেনে একটা সাবেকি ছোঁয়া আছে। পুরনো কাঠের বেঞ্চ আর টেবিলে এই খাওয়ার জায়গাটিও তারই একটা অংশ। ঝকঝকে কাঁসার থালায় পরিবেশন আর ওনাদের খেতে সতেজ আর সুস্বাদু শাকসবজির পদগুলো আমায় খুব তৃপ্তি দিয়েছিল। ইনি ফারদেন ভাইয়ের ছোট পিসি। ভীষণই আলাপি আর আন্তরিক একজন মানুষ। সাজিয়ে গুছিয়ে যত্ন আর ভালোবাসা দিয়ে এত সুন্দর করে খাবার পরিবেশন করতেন, যেখানে যা খেতাম তা যেন আরও সুস্বাদু হয়ে উঠত। প্রথম দিন লাঞ্চের মেনুতে গরম ভাতের সাথে ছিল বেগুন ভাজা, ডাল, রাই শাক, আলু স্কোয়াশের সবজি, আলু ভাজা আর এগ কারির বদলে আমাদের ইচ্ছা অনুযায়ী এগ পোচ, সাথে স্যালাড, পাঁপড় ভাজা আর আচার তো ছিলই। খাবার পর বাইরে এসে একটা অভিনব ব্যাপার দেখলাম। এখানে বিভিন্ন ধরনের প্লাস্টিক বা বর্জ্যর জন্য আলাদা আলাদা নামাঙ্কিত বিভিন্ন ধরনের ডাস্টবিন রাখা আছে। রিসাইকেল ওয়েতে প্রোডাকশনের জন্য আবার সেটা শহরেই পাঠিয়ে দেওয়া হয়। ইনি হলেন নিমকিতজি, ফারদেনজির সম্পর্কে বৌদি। খাবার পর এই পরিবারের সদস্যরা পেছনের দিকটায় ওনাদের ক্ষেত খামার দেখাতে নিয়ে এলেন। এটা হলো আমরুদ গাছ। বিভিন্ন রকম ফলে আর প্রায় সমস্ত রকম শাকসবজিতে ভরা প্রায় 14 একর জমি জুড়ে এই ফার্মস্টে। এর মধ্যে একটা বড় চা বাগান আর ধান ক্ষেতও আছে। তবে ধানের জায়গায় এই সময়টায় মিলেট লাগানো হয়েছে। এবাড়ির কিছুটা উপরে পাহাড়ের এক ধাপে আলুর চাষ হচ্ছে, আর তারও উপরের ধাপে রাই শাক আর সর্ষে শাকের ফলন হয়েছে। শিলিগুড়ি থেকে গাজলডোবা ওদলাবাড়ি হয়ে গরুবাথানের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। গরুবাথান পিকনিক স্পট পার করে আপার ফাগু হয়ে ঝান্ডির পথে একটি রাস্তা চলে গেছে। সে পথে প্রায় 6 কিলোমিটার গেলেই এই হোমস্টের দোরগোড়ায় পৌঁছে যাওয়া যায়। আমি আমার শহর শিলিগুড়ি থেকে এখানে আসি হোমস্টের পাঠানো ছোট রিজার্ভ গাড়িতে। সময় লেগেছিল 2 থেকে 2.5 ঘন্টার মতো, আর খরচ পড়েছিল 3000 টাকা। এই পুরো পথে রোড কন্ডিশন খুব ভালো, আর এখানেই গাড়ি পার্কিংয়ের সুবিধে আছে। ওপরের এই জমিতে ধানের মরশুম শেষ হওয়ার পর মিলেটের চাষ হয়েছিল, তবে সেটিও এখন ঘরে তোলা হয়ে গেছে। আলু, রাই শাকের ক্ষেতের পাশে একটা ছোট্ট চা বাগানও চোখে পড়ল। এই ফার্মস্টের বড় চা বাগানটা আছে নিচের দিকে। পাহাড়ি ধাপ পেরিয়ে ফারদেন ভাইয়ের সাথে ওপরের দিকে একটা ছবির মতো বাড়ির কাছে চলে এলাম। এই বাড়িটা ওনার বড় পিসির বাড়ি। নতুন বাড়ির পাশ ঘেঁষে ভেতর দিকে সেই পিসির পুরনো একটা বাড়ি আছে। ওনারা বেশিরভাগ সময় সেখানেই থাকেন। একেবারে পাহাড়ি সাবেকি ধাঁচের এই রান্নাঘর থেকে পিসামশাই বেরিয়ে এলেন। শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ড থেকে সকাল 6:30 থেকে বিকেল 5টা পর্যন্ত 1.5-2 ঘন্টা অন্তর গরুবাথান আসার বাস পাওয়া যাবে। গরুবাথান ট্যাক্সি স্ট্যান্ড থেকে এই গ্রামে আসার জন্য রিজার্ভ কার করে নেওয়াই সুবিধাজনক। ভাড়া পড়বে 400 টাকার মতো। গাজলডোবা বা সেবক যে কোনো দিক ধরে ওদলাবাড়ি, টামডিম, গরুবাথান হয়ে এই গ্রামে আসতে হবে। পিসির বাড়ি থেকে বিদায় নিয়ে আরেকটা দিকে চলে এলাম। বাঁশ আর কাঠের তৈরি টিনের ছাউনি দেওয়া এই খোলা অংশে এসে একটা অন্যরকম অভিজ্ঞতা হলো। আমাদের পরিবেশের পক্ষে ক্ষতিকর সমস্ত ছোটোখাটো জিনিসপত্রের নমুনা দিয়ে এই বোর্ডে নামাঙ্কন করা আছে। নির্দিষ্ট বস্তাবন্দি হয়ে সেই জিনিসপত্রগুলো চলে যায় শহরে। আরেকদিকে রাই শাক, মূলো, সর্ষে ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট বাড়িটায় সেই বড় পিসির ছেলে তার পরিবার নিয়ে থাকেন। এই বাড়ির পাশে এই নার্সারিটি এনাদের দায়িত্বে। নানান রকম ফুল আর পাতাবাহার এনারা নির্দিষ্ট মূল্যে সেল করেন। এই ফার্মস্টে থেকে ফিরে আসার সময় বেশ কিছু নতুন ধরনের পাতাবাহার
আর ফুলের গাছ আমি সংগ্রহ করে নিয়ে আসি। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের অন্তর্গত এই তুংলাবং গ্রামের কাছে পিঠে ছড়িয়ে আছে অসংখ্য জায়গা। গরুবাথান ছাড়াও আপার ও লোয়ার ফাগু, পাপড়খেতি, সামাবিয়াং, ছান্ডি, লাভা, শেরপাটার, যোগিতার, ডালিমতার, শেরমালি, নগদারা ইত্যাদি জায়গা। আরেকদিকে চালসা, মালবাজার, লাটাকুড়ি, মূর্তি, সামসিং, সুন্দানেখোলা, রকি আইল্যান্ড ইত্যাদি। এই ফার্মস্টেতে অনেক ধরনের ট্রেলস, অনেক ধরনের অ্যাক্টিভিটিস হয়। প্রবেশের মুখেই এখানে সব আলাদা আলাদা করে মেনশন করে রাখা আছে। আগেই বলেছি, এখানে দেশ বিদেশে নানান জায়গা থেকে এগ্রিকালচার, বটানি, টি ট্যুরিজম ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত গবেষক ছাত্ররা এসে থাকেন। আর আমার মতো আদি অকৃত্রিম পাহাড়ি জীবনযাত্রা আর শান্ত প্রকৃতির টানেও প্রচুর পর্যটক আসেন। এই বাড়িটাতে থাকেন ফারদেন ভাইয়ের আরেক দাদা বৌদি। গরুবাথান পিকনিক স্পট থেকে এসে এই পথটাই চলে গেছে ঝান্ডির দিকে। সেই পথের পাশের বাঁ দিকেই এই ফার্মস্টের অবস্থান। এই ফার্মস্টেতে যখন বড় বড় টিম আসে তখন উপর দিকে গ্রামের প্রাইমারি স্কুলের এই মাঠেই ক্যাম্প করে থাকা হয়। ঘড়ির কাঁটা তখন 5টাও ছোঁয়নি। পুরো জায়গাটাই কনকনে হাওয়া আর কুয়াশায় ছেয়ে গেল। আমার ঘরের পাশ দিয়ে একটা ঢালু পথ নেমে গেছে এনাদের চা বাগানের দিকে। ফারদিন ভাই আমাকে আশ্বস্ত করলেন পরদিন সকালে এই চা বাগান আর নিচের গ্রাম ঘুরি দেখাবেন। এই পথ ধরে যখন উপর দিকে ফিরে এলাম তখন ঘরে ঘরে আলো জ্বলে গেছে। আমার ঘর থেকে আলো এসে পড়েছে শিশিরে ভেজা সর্ষে খেতে। উল্টো দিকে উঠোনের চারপাশ ঘিরে ওনাদের মূল বসতবাড়ি। একদিকের এই রান্নাঘরে সন্ধ্যের পর থেকে রাত পর্যন্ত এই পরিবারের সদস্যদের সাথে আমার সময় কাটত। রান্নাঘরের বিভিন্ন অংশে এ বাড়িতে চাষ হওয়া মৌমাছির বাসা, ধান খেতে ধান দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। ফারদিন ভাইয়ের বৌদিকে সারাদিন ক্ষেত খামার, পশুপালনের সাথে সাথে রান্নাঘরেরও অনেক কাজকর্ম করতে দেখতাম। রান্নাঘরে এসে দেখলাম এই পরিবারের 2 সদস্য একসাথে আগুনের তাপ নিচ্ছে। সন্ধ্যের মুখে শীতের দাপটে ভেতরটা তখন একটু গরম চা চাইছিল। প্রিমিত বোধহয় সেটা আগে থেকেই আন্দাজ করে ধোঁয়া ওঠা গরম চা আর পেঁয়াজের পকোড়ার ট্রে আমাদের ঘরে এসে দিয়ে গেল। এবাড়ির গবাদি পশুদের দুধ থেকে নানা রকম দুগ্ধজাত খাবার তৈরি হয়। বায়োগ্যাসের ঢিমে আছে সেই দুধ জাল দেওয়ার কাজটাই চলছে। এই রান্নাঘর এই পরিবারের সদস্য আর গ্রামের লোকজনের আগমনে সবসময় জমজমাট। কুয়াশায় ঢাকা এই পথটা পেরিয়ে প্রিমিত চা আর পকোড়ার ট্রে আমাদের ঘরে এসে রেখে গেল। এনারা নিজেরাও বারে বারে গরম চায়ে চুমুক দিতে ভালোবাসেন, আর সেই সূত্রে বারে বারে চা খাওয়ার সুযোগটা পেয়েছিলাম। तिमीलाई म त भुल्छु तिम्रो मुहारमै साँच्चै यस्तो सुन्दरता मैले देखेकै थिइनँ अरू कतै। পারদিনজির ভাস্তা কামাল গরুপাথান থেকে এসে সকাল থেকেই লাইট লাগানোর কাজে ব্যস্ত। আর 2 দিন পরে বর্ষবরণের জন্য আলোকসজ্জার আয়োজন করা হচ্ছে। ক্লাস 12-এ পড়া হাসি খুশি সেই পাহাড়ি কিশোর আর তার সাথে মাঝে মাঝে প্রিমিত
কাজ করতে করতেই এই পাহাড়ি গানের সুর ছড়িয়ে দিচ্ছিল। महराए इनमें डूबी रहे मधोस भय कना था न पाए कना महराए मिले काती आँखाहरू झन् हेरिरहँ झै बनाउँछन् खुलेका केशहरूले फेरि बाँच्न गुलाब झै छन्। এদিন ফারদিন ভাই চেল নদীর টাটকা মাছ গ্রামের একজনকে দিয়ে আমার জন্য নিয়ে আসলেন। এই পরিবারে মাছ খাওয়ার লোক একজনই আছে, সেটা হলো ফারদিন ভাইয়ের জ্যাঠতো দাদা ওন্ডেন লেপচা। আর মাছ পেয়ে এটা হলো তার প্রতিক্রিয়া। আমি এখানে এসেই ওনার গান শুনেছিলাম। ক্ষেত খামার আর পশুপালনের কাজের ফাঁকে ওনার গান আমি মাঝে মাঝে ঘর থেকে শুনতাম। মাছ ধোয়া কাটা হলো, এবার ভাজা হচ্ছে। এদিন রান্নাঘরে আমি এনাদের সাথে হাতাখুন্তি নিয়ে নিজেই নেমে পড়লাম মাছের ঝাল করতে। আমার চাহিদা মতো এনারা সবকিছু রেডি করে দিলেন। রিমি বর্তমানে মাস্টার ডিগ্রি করছে, রান্নাবান্না থেকে ঘরের সমস্ত কাজকর্ম করে, আর এখানকার ছেলেমেয়েদের লেপচা ভাষা শেখায়। স্বভাবেও হাসিখুশি আর নম্র। সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত কাটিয়ে আবার ঘরের দিকে এগোলাম। ততক্ষণে কামালের কেরামতিতে আমাদের ঘর ঝলমল করছে। রাতের সাথে পাল্লা দিয়ে শীত আর কুয়াশার দাপটও বাড়তে থাকলো। এই সবকে উপেক্ষা করে ডিনারের জন্য আবার রান্নাঘরের দিকেই পা বাড়ালাম। নিমকির যে সন্ধ্যাতেই খাওয়া দাওয়ার পর্ব সাঙ্গ করে এখন আগুনের উত্তাপ নিচ্ছেন। খাবার পরিবেশনটা ফারদিন ভাইয়ের ছোট পিসিই করতেন। বাইরে তখন হাড়হিম ঠান্ডা। কাঁসার থালায় ধোয়া ওঠা গরম ভাত, ডাল, বেগুন ভাজা, রাই শাক, চিকেন কারি আর পাঁপড় ভাজা ছিল। এদিন মাছ রান্নার পাশাপাশি আমি আমার স্টাইলে সবার জন্য বেগুন ভেজেছিলাম। পরে শুনেছিলাম সেটা খেয়ে ওনাদেরও নাকি খুব ভালো লেগেছিল। আর এই হলো সেই মাছের ঝাল। একটা জম্পেশ ডিনার আর অনেক গল্পের শেষে কুয়াশা হাতড়ে রাতের আস্তানায় ফিরে এলাম। ডিনারের পর আমার রাত্রে বাইরে হাঁটার অভ্যাস আছে, তবে কনকনে ঠান্ডা আর কুয়াশার ঝাপটায় এখানে তা সম্ভব হয়নি। টিনের চালে বৃষ্টির টুপটাপ শব্দ শুনতে শুনতেই ঘুমিয়ে পড়লাম। সকালে নরম রোদ নিয়ে তুংলাবঙ্গের বুকে একটা নতুন দিন এসে পড়ল। রাতে ঘুমের মাঝে টিনের চালে বৃষ্টি ফোটার টুপটাপ শব্দ পেয়েছি। সেই জলকণা এখনো লেগে আছে ঘাসে, গাছপালার পাতায় আর ফুলের পাপড়িতে। আর 5টা পাহাড়ি বাড়ির মতো এই বাড়িরও দিন শুরু হয়ে যায় দিনের আলো ফোটার অনেক আগে। ঘুম ভাঙতে প্রেমিত এসে আমাদের ঘরে চা বিস্কিটের ট্রে রেখে গেল। গরম চায়ের কাপ হাতে বাইরের বারান্দায় এসে দাঁড়াতেই সকালের মিঠে রোদ চলে গিয়ে চারপাশ কুয়াশা আর মেঘে মুড়ে গেল। মেঘ কুয়াশার স্বভাব এমনই, মুহূর্তে দখল নিয়ে নেয়। আমার ঘরের নিচে এই পাহাড় ঢালে এবারই চা বাগানের এই ছবি পেতাম। বাথরুমে বেসিনের পাশের এই জানলা থেকে পেতাম জঙ্গল আর দূরের পাহাড়ের ছবি।
পারদিনজির বৌদি অনেক ভোরে এদের ছাগলগুলোকে চড়াতে নিয়ে যেতেন। উনি আর ওনার হাজবেন্ড অন্যের লেপচা এ বাড়ির ক্ষেত খামার আর পশুপালনের দিকটা সামলান। রান্নাঘরে এসে দেখলাম দিব্যা আর ফারদিন এসে গল্প করছে। এই দুই ভাই বোন এদেরই আত্মীয়। এ বাড়ির একটু নিচের দিকে ওদের বাড়ি আছে। আরেক কাপ চা নিয়ে ওদের সাথে গল্প জমালাম। এদিন ব্রেকফাস্ট ঘরেই নিলাম। এনারা টেবিলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করে গেলেন। হাতে গড়া রুটি, আলু স্কোয়াশের সবজি, এগ পোচ, গরুর দুধ আর একটা ভেজিটেবল স্টু ছিল। এই পর্বে শুধু এই ফার্মস্টের কথাই আমার অভিজ্ঞতায় তুলে ধরলাম। পরের যে কোনো পর্বে ওনাদের চা বাগান আর এই গ্রাম ঘোরার গল্প থাকবে।